হঠাৎ মানিক হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল, ও ও কি অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের গল্পটি আমি নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূত ৭৩ এই বইটি থেকে। আজকের গল্পের নাম চিলের ছাতের ঘর। শুরু হচ্ছে আজকের গল্প। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় নাই বললাম। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠি পেলাম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে। কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটমাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকে দৃশ্য বেশ স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য ওই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে কিন্তু জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি, তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটমাট বাঁধতে শুরু করলাম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট একটা স্মৃতিস্তম্ভের মতো কি যেন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি মানিক? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এই বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেম মারা গেলে পর তাকে এইখানে কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিরি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গড়র গড়র করতে লাগলো। দেখলাম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। বললাম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললাম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বলল, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর বোধহয় ওর পছন্দ নয়। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলাম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। তবে সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুন বালি খসে পড়েছে, কোথাও মেজে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও আবার কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এই বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি, বুঝলে। বোধ হয় ওই কবরের ভয়ে এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। অবশ্য বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে থাকায় সুখ পাওয়া যায় না। মানিক বললে,
আমরা কিন্তু আজ 3 সপ্তাহ হলো এখানে বেশ সুখেই বাস করছি। ও কবর ফুঁড়ে উঠে কোনো মেম পেতনি টেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। হাহ, নাও এখন উপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। এক সময়ে এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনও তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাদের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে উঠে এসেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়ে কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য ও বীভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললাম, মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করল। বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো যেন শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলাম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে। যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশীলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলাম আমার জন্যে নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার খুঁতখুত করতে শুরু করল। ফিরে বললাম, দেখো মানিক, এত সুন্দর জায়গায় যে 60টি বাড়ি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীকে গোড় দিলেন কেন, সেটাই আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি কবরটাকে নিয়ে। মারা গেলে নাকি ওই মেমের দেহকে প্রথমে গোরস্থানে নিয়ে গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা নাকি কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হয়, কিন্তু পরদিন সকালে আবার সেই এক দৃশ্য। এইভাবে পরপর 3 বার এই একই দৃশ্যের অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে নাকি রাজি নয়, একে তাই অন্য কোথাও কবর দেওয়াই ভালো। তখন সকলে বাধ্য হয়ে এই দেহকে এই বাড়ির ভিতরে এসেই গৌর দিল। সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আমি বললাম, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু এই আজগুবি গল্প আমি বিশ্বাস করি না। এসব হচ্ছে বানানো কথা, বুঝলে? ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এই ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বললে, ওই আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের। তার মেম এই ঘরেই থাকতো। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনিভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস সরিয়ে টরিয়ে না রাখি। হঠাৎ
খাটের ঠিক মাথার উপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। শুধালাম, ও ও কার ছবি মানিক? কার আবার? সেই মেমের? কাছে গিয়ে দেখোই না, মেমটা দেখতে যেন ঠিক ডানা কাটা বুড়ি ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলাম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65-র কম হবে না। লিকলিকে দেহ, বাখারির মতন সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতন বেঁকানো, আর তার কোটরে ঢাকা কুতকুতে চোখ দুটো, ওহ, সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো নাকি? ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে আমি বললাম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে না সরিয়ে রাখো, তাহলে রাত্রে আমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখব। হুম, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে ভাই। তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা, এসো দুজনে মিলে বরং ছবিখানাকে আপাতত নামিয়ে ঘরের বাইরে রেখে দিই, তারপর বাড়ি ছাড়ার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে দিলেই হবে। খাটের উপরে উঠে দুজন মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলাম। কিন্তু সেই কি বিষম ভারী ছবি, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপরে নিয়ে গিয়ে রেখে এলাম। ও ও কি অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরেই মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমি বলে উঠলাম, মানিক, মানিক, তোমার হাতেও যে রক্ত! মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি। নিজেদের হাতের দিকে তাকিয়ে একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারুর হাতে কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে এ কিসের রক্ত? এই কোন রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বুঝতে পারলাম না। আচমবিতে আমার ঘুম ভেঙে গেল। কী জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলাম, ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর মরিয়ে বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গিয়েছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো।
মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার ওপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঝিরঝির করতে লাগলো। একবার ভাবলাম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলাম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিলাম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলো, ঠিক বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লাম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপরে পড়ে গেল। আমিও আর অপেক্ষা করতে পারলাম না। তীরের মতো ছুটে ছাতের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই শুধোলে, ব্যাপার কি? তোমার ঘরেও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। দেখ, যত বাজে কথা। ছবির কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে ওপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলাম মানিকের এক উচ্চ আর্তনাদ, এবং তারপরেই দেখলাম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে মানিক বলল, ঘরের ভিতরে পচা মরার গন্ধ, আর ঘরের মেঝের উপর পড়ে রয়েছে একখানা বুড়ির পচা আর গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে এসেছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ আমি পেয়েছিলাম। হলো আজকের গল্প। কেমন লাগলো গল্পটি কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বাকিদেরকেও শেয়ার করে দিও। আর এমন আরও ভূতের গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টা পেজও ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন গল্পে।